ওখানে কি কিছু করবি বাবলি? ইমরান চিন্তিত গলায় বলল। ইন্ডাস্ট্রি বা ফ্যাক্টরি কোনো কিছু করতে মন সায় দিচ্ছে না। যাই করব ভাবি মন পিছিয়ে যায়। তবে এভাবে পরে থাকবে? না, একটা উপায় আছে। কি সেটা? মোনালিসার একটা ফুলের রাজ্যের শখ ছিল। ভাবছি দেশি বিদেশি বিভিন্ন জাতের ফুল চাষ করব। সেই ফুল দিয়ে না হয় একটা নতুন বিজনেস করলাম, অন্তত কাজে লাগবে। আর এখন ফুলের বিজনেস ভালো। ফুল এমন একটা জিনিস সবাই পছন্দ করে, উৎপাদন বেশি হবে, মূল্য কম হবে। কি বলিস? আইডিয়া দারুণ, কাজে লাগিয়ে দেখতে পারিস। দু বন্ধুর আলাপের মাঝে সুখ দুঃখের বিশদ আলাপ চলল। আচানক নয়ন বলল। সেদিন কাকনকে দেখলাম জানিস, আমাকে প্রশ্ন করলো মোনা কেমন আছে। স্বাভাবিকভাবেই উত্তর দিলাম। মনে হয় শুনেছে মোনার ব্যাপারে। বেশ পরিবর্তন লক্ষ্য করলাম। ইমরান মাথা ঝাঁকিয়ে বলল। পরিবর্তন হলে তো ভালোই। বাগান ছেড়ে বাড়ির ভেতর প্রবেশ করছে দুজন। ইমরানের মনে পড়ছে গত পরশু কাকনের সাথে দেখা হয়েছে রেস্টুরেন্টে। মিটিং শেষে বেরিয়ে যাবে, তখনই দেখা হলো এলিভেটরে। ইমরানকে অভিনন্দন জানালো বাবা হওয়ার জন্য। এক পর্যায়ে প্রশ্ন করলো। ইমরান, মোনাকে কি আমার চেয়ে বেশি যত্ন করো? ইমরান কথা বাড়ায়নি। ততক্ষণে লিফট গন্তব্যে পৌঁছালো। ইমরান বের হয়ে প্রত্যুত্তর বলল। তুমি যত্নটা পেয়েছো আমার বড় সন্তানের জন্য। মোনালিসা যত্ন পায় আমার বর্তমান সন্তান এবং তার নিজের জন্য। বাকিটা বুঝে নিও। পেছন ফিরে চায়নি ইমরান, জানে কাকনের সহ্য ক্ষমতা নেই এই কথাটুকু সইবার। ইমরানের কাছে এই ব্যাপার বলতে বেশ সহজ হলেও কাকনের কাছে শুনতে সহজ ছিল না। বাবার সাথে কথা শেষ করে কিছুক্ষণ গাল ফুলিয়ে বসে আছে। অনেকক্ষণ হলো ইমরানের জন্য অপেক্ষা করছে, এখনও আসছে না। বিকেলের পেন্টিংটা শেষ হয়েছে। ইমরানের এসব জিনিস অনেক শখ। মাঝে মাঝে মোনা আঁকায়, ইমরান সেটা সবচেয়ে বেশি পছন্দ করে। সেটা স্টাডি রুমে লাগিয়ে দেয়। দরজা দিয়ে ইমরান ঢুকতেই মোনা বলে উঠল। এতক্ষণ কোথায় ছিলেন? আমি অপেক্ষা করছিলাম। দেখুন পেইন্টিংটা কেমন হয়েছে। ইমরান এক কথাই জানালো। খুব সুন্দর। মোনা কিছুক্ষণ তাকিয়ে থেকে মন খারাপ করে আয়নার সামনে বসে সাজগোজ করছে। ইমরান ফ্রেশ হয়ে এসে বিছানায় বসে মোনার কাণ্ড দেখছে, মুখ চেপে হাসছে। এত রাতে লিপস্টিক কেন লাগাচ্ছে? গত 4-5 মাস তো ইমরানকে কাছেও ঘেঁষতে দেয়নি অদ্ভুত সব অজুহাতে। ইমরান নিজেও চেয়েছে মেয়েটা ভালো থাকুক, সারাক্ষণ আতঙ্কে থাকে। গত মাসে রাতে অফিস থেকে আসার পর হালকা ফ্রেশ হয়ে ইমরান ঘুমিয়ে পড়েছিল। রাতে 3টা বাজে হুঁশ হলো। উঠে দেখে পাশে বসে প্যাস প্যাস করে কান্না করছে। ধরপড় করে উঠে বসে প্রশ্ন করলো। কি হলো মোনালিসা, কাঁদছো কেন? ফুপিয়ে ফুপিয়ে কেঁদে বলে। আজকে আপনি রাতে গোসল করেননি কেন? আপনার শরীর থেকে পারফিউমের গন্ধ আসছে। আমার বমি বমি লাগছে, আবার মাথাও ব্যথা করছে। ভেবেছিলাম আজ আপার কাছে শুভ, কিন্তু আপনাকে না ধরে তো আমি ঘুমোতে পারি না। ইমরান বিস্মিত হয়ে বলল। মোনালিসা, এই পারফিউমটা তুমি আমাকে উপহার দিয়েছো, এটাতেও গন্ধ লাগছে। হুম। বাকিগুলো তো সব তুমি স্টোরে রেখেছো। এখন থেকে কোনটা লাগাবো তাহলে? কিচ্ছু লাগানো লাগবে না। আমি আপনাকে মেরিন লোশন লাগিয়ে দিব। ওটার স্মেল সুন্দর, ওটা আমি লাগাই। আচ্ছা, আর কিছু? আপনাকে জংলি লাগছে। মুখের দাড়িগুলো শেপ নষ্ট হয়েছে। আমি জড়িয়ে ধরে গাল লাগাই। আপনার গালে আমাকে ব্যথা দেয়। সাইজ করে সুন্দর করে কাটেন না কেন? কাজের চাপে বেশ কিছুদিন নিজের প্রতি খেয়াল রাখা হয়নি, তবু এতটা অগোছলো লাগছে না যতটা মোনা বলেছে। সারা রাত ঘুম হয় না, মাঝে মাঝে মোনার পেট ব্যথা ওঠে, যার কারণে আতঙ্কে থাকে। এখন মোনার এসব কথা শুনে মুখের বুলি বন্ধ হয়ে গিয়েছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখল মধ্যরাত। চুপচাপ খাট থেকে উঠে গলায় তোয়ালে নিয়ে গোসল করতে চলে গেল। ওয়াশরুমে আয়নার সামনে দাঁড়িয়ে খুঁটিয়ে খুঁটিয়ে নিজেকে দেখল। আয়নার দিকে তাকাতেই মনে হলো আয়নার ভেতরে ইমরানটা হেসে বলছে। কি রে ইমরান, কেমন লাগছে? মেয়েটাকে কষ্ট দিয়েছিলি না 4 বছর আগে, এখন বোঝ। মন চাইছে
আয়নাটা ভেঙে ফেলতে ফেসে ফোঁস করে দম ছেড়ে নিজে নিজে বিড়বিড়ি বলল, আমার খুব ভালো লাগছে। আমার বউ আমাকে জ্বালাচ্ছে, তাতে তোর কি? আচানক মনে হলো দুশ্চিন্তায় মাথা এলমেলো হয়েছে। আয়নার সাথে নিজে নিজেই কথা বলার মানুষ ইমরান নয়। মানুষের সাথে বেশি কথা বলা এড়িয়ে চলে, অথচ আজ সে আয়নার সাথেও কথা বলছে। ট্রিমার নিয়ে দাড়িগুলো শেভ করে কেটে ভালোভাবে গোসল করে বের হলো। বারবার তোয়ালে দিয়ে শরীর মুছে গন্ধ শুকিয়ে দেখছে পারফিউমের গন্ধ আছে কিনা, নতুবা আবার পাঠাবে গোসলে। ইমরানকে বের হতে দেখে মোনা এগিয়ে এসে নাক টানলো, মুখে হাসি নিয়ে জড়িয়ে ধরে বলল, এখনই পারফেক্ট, আসুন আমাকে বুকে নিন। এবার আমরা ঘুমাবো, পারফিউমের লাগানোর প্রয়োজন নেই। বেবি লোশনটার স্মেল ভালো। ইমরান ঠোঁট চেপে হেসে বলে, আচ্ছা, লাগাবেন? অবশ্যই। প্রায়শই এমন অদ্ভুত কাজের সাক্ষী ইমরানকে হতে হচ্ছে। মাঝে মাঝে বেশ উপভোগ করে, নিজে নিজেই হাসে। ভাবনাচ্যুত হলো আপাতত। মোনা সাজগোজ শেষ করে কাছে এসে বলল, আমাকে আজ কেমন লাগছে? অনেক সুন্দর, কিন্তু এত সেজেছো যে রাতে? রাতটা কি আমার? হ্যাঁ, সব রাতেই তো আপনার। আজ অবশ্য আমি সব আপনার দেয়া উপহার পড়েছি। দেখুন আমাকে কি সুন্দর লাগছে। বারবি বারবি, তাই না? হুম, খুব। এখন আপনাকে একটু আদর করে আমি ঘুমাবো। আমার চুলে বিলি কেটে দেবেন। ইমরান ঠোঁট কামড়ে হাসছে। সেই হাসি দেখে মোনা বলে উঠল, ইমরান সাহেব, হুম। আপনি কি স্বপ্ন দেখছেন? আমি কিন্তু আপনার দুগালে দুটো ছোট্ট আদর দিব বলেছি, এর বেশি কিছু না। ইমরান হঠাৎ করে জোরে অট্টহাসি দিতে দিতে বলে, মোনালিসা, আমার জীবনের বেস্ট সময়টা আমি কাটাচ্ছি, বিশ্বাস করো। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আমার মেয়েটা তোমার কপিক্যাট হবে। তুমি নিজে নিজে কেন এত দূর ভাবছো? আমি কি তোমার কাছে কিছু চেয়েছি? মোনা লজ্জা পেয়ে বিড়বিড়িয়ে বলল, আপনাকে আমি অনেক জ্বালাচ্ছি আমি জানি, কিন্তু আমি এমন না। আমি জানি তো এসব। ইমরানের কোলে উঠে বলল, আজ আমার অনেক মন খারাপ ছিল, তাই সারাদিন এমন পাগলামি করেছি। কেন মন খারাপ? আমার কোনো ত্রুটি? না, কাকন আপা ফোন দিয়ে বলেছিল নিজের যত্ন রাখতে, ঈশানকে আর আপনাকে দেখে রাখতে। আমি অনেক ভাগ্য করে আপনাকে পেয়েছি। তখনই আমার কষ্ট লাগছিল এই ভেবে যে এক সময় তো ওনাকে অনেক ভালোবাসতেন। ওনাকে ভুলে কি আমাকে মন থেকে ভালোবাসতে পারছেন? আমার এখনের অবস্থা কি আপনাকে ঈশানের জন্মের সময়টাকে মনে করিয়ে দেয় না? ইমরান নিশ্চুপ, মিথ্যা বলবে না। মনে করিয়ে দেয় অনেক স্মৃতি বিস্মৃতি। তখন যা সাধ্য ছিল কাকনের জন্য সবটুকু কেনার চেষ্টা করেছে। চেয়েছে ঈশানের জন্য হলো সংসার টিকিয়ে রাখতে। সেদিন কাকন ভালোবাসা পায়ে ঠেলে দিয়ে স্বামী সন্তান ছেড়ে চলে গিয়েছিল। বুকের মাঝে কষ্টগুলো দলা পাকিয়ে থাকে। সেই কষ্ট থেকেই নতুন ইমরানের সৃষ্টি। মোনার মাথা বুক থেকে উঠিয়ে কপালে আদরে স্পর্শ দিয়ে বলল, ঈশানের বাবা ঈশান ব্যতীত সব ভুলে গেছে। ওশানের বাবা তার মাকে বুকে আগলে রেখে সারা জীবন ভালোবেসে যেতে চায়। কয়লা পুড়ে হীরা হয়। তোমার ইমরান সাহেব পুড়তে পুড়তে এখন হীরার মতো পাথর হয়েছে। হীরার মূল্য যতক্ষণ তুমি দেবে ততক্ষণ। প্রকৃতপক্ষে হীরা পাথর ব্যতীত কিছুই নয়। কাকনের কাছে ইমরান পাথর ছিল, তাই ছুঁড়ে ফেলেছে। তোমার কাছে ইমরান কোহিনূর, তাই মাথার তাজ করে রেখেছ। ঈশানের জন্মের সময়টা আমি যতটা খুশি ছিলাম এখন তার চেয়ে দ্বিগুণ। কারণ আগে আমার এক সন্তানের খুশি ছিল, এখন 2 সন্তানের, বুঝলে? মোনা হেসে বলে, আমি বোধহয় এই জন্য বারবার আপনার প্রেমে পড়ি। হতে পারে। আর আমার বোধহয় এই জন্য বারবার আদর করতে ইচ্ছে করে। এই যে আরও বেশি আদরে হচ্ছ। প্রিয় মোনালিসা, রাত কেটে যাক, না ঘুমানো চোখ, জেগে থাকি পাহারায় প্রহর নামক, ঘুমাক না হয় মায়াবী দু চোখ, রাত্রির শুকতারা মাটিতে খসুক। বাগানে পানি জমেছে বৃষ্টির। রাবিয়া এবং মাতিয়া কাজে ব্যস্ত পানি সরাতে। আইরিন ওদের বকাবকি করছে। পুঁইশাক গাছ লাগিয়েছিল শখ করে, গাছটা বেশ বেড়েছে। ইমরান খুব পছন্দ করে খায় পুঁইশাক চিংড়ি রান্না করলে। গত রাতের ঝড়ো হাওয়া বৃষ্টির পানি লতাগুলোকে এলোমেলো করে দিয়েছে।
জোয়ার ঝাড়ু দিচ্ছে বাগানে। ঈশান কলেজ থেকে এসেই নেমেছে ফুপির সাথে কাজে। হাঁটু অব্দি প্যান্ট গোটানো। বারান্দা থেকে মোনা দেখছে তুষির সাথে। তুষি বলল, ভাবি আমার তো নামতে ইচ্ছা করছে, ইতুটার জন্য পারছি না। মোনা মুখ গোমরা করে বলে, আমার তো রীতিমতো পানিতে গিয়ে ঝাঁপতে মন চাচ্ছে। কপাল খারাপ আমাদের, দুজন দুই পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি। কি আর করা, তাকিয়ে তাকিয়ে দেখো, এটাই কাজ আপাতত। ঈশান মা চাচিকে হাত নাড়িয়ে ইশারা দিয়ে বলছে, মা চাচি নামবে? দুজনই সবকটা দাঁত দেখিয়ে হি হি করে মাথা নেড়ে বলছে। নামবো? আসি। নামবো? আসি? আইরিন দিল এক কড়া ধমক। চুপ, এখানে দাঁড়িয়ে থাক দুটো। এখানে কি তোদের ফুচকা চটপটির দোকান দিয়েছি যে নেমে খেয়ে যাবি? এখান থেকে দেখ, যোগ কেঁচো আছে, এগুলো বৃষ্টির আবদ্ধ। তোমরা আনন্দ করে লাফানোর মতো পানি না, পরে অ্যালার্জি হবে। দুটো মুখ গোমরা করে চুপচাপ দাঁড়িয়ে নিচের অবস্থা দেখছে। এর আগে এত পরিমাণ পানি বাগানে জমেনি। পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকার সত্ত্বেও এত পানি জমলো কি করে তার হদিস মিলছে না। অবস্থা এমন যে কেউ দেখলে ভাববে পানি ঢেলে দিয়েছে অথবা বাগানে বন্যা হয়েছে। শখ আজ অফিস থেকে তাড়াতাড়ি ফিরেছে। বেচা আসার পর থেকে মায়ের ধমক খেয়ে যাচ্ছে। বাগানের সব আগাছা তাকে দিয়ে পরিষ্কার করাচ্ছে। জোয়ারদার ছুটে এসে বলে, খালাম্মা, আমাকে পানি সরণের লাইন তো পরিষ্কার করার, এ তো পানি জমলো কেমনে? ঈশান সোহানও এগিয়ে এসে সায় দিচ্ছে সেই কথাই। সপ্তাহে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখে সকলে মিলে। আইরিন কোমরে ওড়না পেঁচিয়ে সবাইকে বলে তাকে অনুসরণ করতে। বাড়ির পেছনের দিকে আইরিনের লাউ কুমড়ার মাচা, সেখানে খুব ভালো সবজির ফলন হয়। ওখান থেকে বেশ কিছুবার লতি কচু উঠিয়ে খাইয়েছে সবাইকে। আশেপাশে অনেক বাড়ি পাঠিয়েছে রান্না করে। তবে গত মাসে মোনার কচু খেতে ইচ্ছে করলে আইরিন ওখান থেকে তুলে খাওয়ানোর জন্য এসেছিল। তখন একটা পাইপলাইন চোখে পড়েছিল, ভেবেছিল হয়তো বাড়ির। সেদিনও ঘাপলা লেগেছিল। আজও মনে খুচু করছে। সোহানকে বলল, সোহান, দেখ তো এই পাইপটা কিসের? সোহান এবং জোয়ারদার খুঁটিয়ে দেখছে। এক পর্যায়ে সোহান বলল, আম্মু, এই লাইন তো আমাদের না, তুমি জানতা না? আমাদের না হলে আমার সবজি মাচার পাশে কি করছে? সোহান মই আনিয়ে দেওয়ালের ওই পাশটাতে গেল। ওই পাশে অ্যাডভোকেট গনিমিয়ার আলিশান বাড়ি। লাইন ধরে আগাতে দেখতে পেল গনিমিয়ার বাগান অনেকটাই শুকনো। ঈশান ও সোহানের পিছু পিছু এলো। ঈশান ভাইকে বলে উঠল, ভাই, এই বাগানে পানি নেই, অথচ আমাদের ইয়ার্ডে এত পানি কেন? সেটাই তো ভাবছি। জোয়ারদার রেগে গেল হঠাৎই। সোহানকে বলে উঠল, সোহান মামা, এই হালারপুত কামাইলার কামেডি ওই বাগান পরিষ্কার করানোর ডরে লাইন আমাগো লগে ফিট করে দিছে। এখন সব পানি আমাগো বাগানে গিয়ে ঢুকছে। পরে তো আমি আজকে মাইরে ফেলো। এদিকে কেউ একজন পেছন থেকে চিৎকার দিচ্ছে চোর বলে। জোয়ারদার চিৎকার শুনে উল্টো দৌড় দিতেই ঈশান ধমকে বলল, তুমি না ওরে মাইরে ফেলবে, এটুকু কলিজা নিয়ে মারবা? তুমি চোর, দৌড়াচ্ছ কেন? জোয়ারদার থেমে বলে, ও হ্যাঁ, আমি কেন পালাইতেছি? এতটুকু বলে পাশ থেকে ইট নিয়ে ওই বাড়ির মালিক কামালের দিকে মারার জন্য ছুটল। অন্যদিকে কামালের হাতে শাবল লাঠি, এগুলো নিয়ে তেড়ে আসছে জোয়ারদের দিকে। অবস্থা বেগতিক সামলাতে গিয়ে কঠিন অবস্থা ঈশান এবং সোহানের। ধস্তাধস্তিতে দুই বাড়ির সকল দারোয়ান স্টাফদের মধ্যে তুমুল ঝগড়া। মোটামুটি সবার আঘাত লেগেছে। মাঝে ঈশান এবং সোহান বেশ ব্যথা পেয়েছে। গনিমিয়া বাড়িনি, তার বড় ছেলে আইনাল সালিশ ডেকেছে। আইরিনের সমবয়সী সে। বিনা অনুমতিতে বাড়ির ভেতরে প্রবেশের জন্য সোহান এবং ঈশানকে কথা শুনিয়েছে। আইরিন গিয়েছে ছুটিয়ে আনতে, সে কিছুতেই শুনবে না। আইরিনের জন্য বাড়ির গেট অবধি খোলেনি, এর বিহিত করে এরপর ছাড়বে। সোহান ঈশানের যুক্তি তর্ক শুনতে সে নারাজ। ইমরানকে ফোন দিয়ে জানিয়েছে তার বাড়ি থেকে ইমরানের বাড়ির লোকজনদের ছাড়িয়ে আনতে। ইমরান স্পষ্ট জানিয়েছে সে যাবে না। শুরু থেকে আয়নালকে ইমরান পছন্দ করে না। পাড়ার সবাইকে সালাম দেয়, সম্মান করে, একমাত্র সে ব্যতীত।
আইনালের ভাষ্যমতে ইমরান তার চেয়ে বয়সে ছোট, দেখা হলেই উঠতে বসতে সালাম দিতে হবে তা নয়। এ লোক সরাসরি এড়িয়ে চলে, শুনেছে বিয়ে করেছে হাঁটুর বয়সী মেয়েকে। ইমরানের চরিত্র নিয়েও বাইরে বেশ রটনা রটিয়েছে আয়নাল। ঈশানা সোহানকে পেয়ে আকাশের চাঁদ পেয়েছে, এবার ইচ্ছে মতো জব্দ করা যাবে। ড্রয়িং রুমে বসে আছে ইমরান, হাতে একটি পত্রিকা আশ করে পড়ছে। মোনা পাশে বসে ইমরানকে বলছে, ছেলেগুলো সেই কখন গিয়েছে? ওরা দুপুরে কিচ্ছু খায়নি। গম্ভীর স্বরে বলল, এসে খেয়ে নিবে। আসবে কি করে? ওদের নাকি আটকে রেখেছে অ্যাডভোকেট চাচার বড় ছেলেটা। আপাকে তো ঢুকতেই দিল না। বলতে বলতে বাড়িতে একসাথে অনেক লোক প্রবেশ করলো। মোনা মাথায় ঘোমটা টানলো, মুখের সামনে থেকে পেপার সরিয়ে ইমরান দেখতে পেল রবিন ছাড়িয়ে এনেছে সোহান ঈশানদের। সাথে আছে বাড়ির অন্যান্য লোকজন, জোয়াদ্দার, সলিম সহ বাকিরা। আইনাল তার সাগরদের নিয়ে পিছু পিছু এলো, এসেই হুমকি দিয়ে ইমরানের দিকে আঙ্গুল তুলে বলল, আজকের মতো ছেড়ে দিলাম, নিজের যাওয়ার সাহস নাই। চামচা পাঠাও আমার বাড়ির ছেলেদের ছুটাতে, পরের বার হাড়গোড় ভেঙে দেব। ইমরান নিজের জায়গায় অনড়, নির্বাক। ক্ষিপ্ত হলো মোনা, উচ্চ আওয়াজে বলে উঠল, কার হাড়গোড় ভাঙবেন? আমার ছেলেদের? এত সাহস আপনার? গুনে দেখেছেন নিজের হাড়গোড় কয়টা ঠিক জায়গায় আছে? এই ছেলেগুলো আপনাকে ওদের হাত দিয়ে একটা আস্তে থাপ্পড় মারলেও নিজের পায়ে শক্তপোক্তভাবে দাঁড়ানোর ক্ষমতা নেই, আসছে হাড়গোড় ভাঙতে। এতক্ষণ অবধি ওরা শান্ত ছিল, এটা ওদের পারিবারিক শিক্ষা। চিৎকার দিয়ে আয়নাল বলে উঠল, চরের মায়ের বড় গলা, মেয়ে মানুষের গলা এত উঁচুতে কেন? আমি বাড়িতে কি পুরুষ মানুষ গলা বোবা? প্রতি উত্তরে মোনা বলল, মুখ সামলে কথা বলুন। কে চোর? আমাদের ছেলেদের কোন যোগ্যতায় চোর বলছেন? শুনেছি আপনার তো কামকাজ নেই, রাস্তায় রাস্তায় গিবত গেয়ে বেড়ান, আর এই বাড়ির ও বাড়ির হাড়ির খবর নেন, আসছে যোগ্যতা শেখাতে। চুপ করো বেয়াদব মহিলা। আপনি চুপ করুন, অসভ্য পুরুষ। ইমরান তখনও নিশ্চুপ স্ত্রীর দিকে তাকালো। মনে মনে ভাবছে বউটা ভালোই ঝগড়া করতে পারে। ইশারা দিয়ে মোনাকে বসতে বলল। মোনা নীরবে ইমরানের পাশে বসলো। ইমরানের নিশ্চুপতা দেখে ঈশানার সোহানও তাই কথা বাড়াচ্ছে না। রবিন স্যারের নিশ্চুপতা দেখে থমকে আছে। বাগানে নিয়ে এর আগেও বেশ কয়েকবার আইরিনের সাথে ঝগড়া করেছে আয়নাল। ইমরান ঘাটায়নি, আইরিন সামলে নিয়েছে। আগে দুই বাড়ির মাঝে রাস্তা ছিল, পরে ঝামেলার জন্য দেওয়াল তোলা হয়েছে। ইমরান তখন খুব একটা দেশে থাকতো না বলে এসব ব্যাপার আইরিন এবং ইস্তিয়াক দেখত। ঘটনা এখন স্পষ্ট। আয়নালের নির্দেশেই হয়তো কামাল এই বাড়ির সাথে পাইপ সংযোগ করেছে, যাতে করে আবর্জনা সব এই বাড়িতে প্রবেশ করে। নতুবা এত বড় সাহস একজন মালিক নিজ থেকে দেখাতো না। আইরিন চেঁচিয়ে উঠে বলল, খবরদার, এই বাড়ির মেয়েদের নিয়ে আরেকটা কথা বললে জিপ টেনে ছিঁড়ে ফেলবো তোর। সব সময় আমাদের পিছনে লাগিস, তোর কি কাজ নেই? খেয়ে দে। আসছে আরেকজন। এই ঝগড়াটে মহিলার কাজ তো খালি ঝগড়া করা। তা বলিহারি যাই বাপু, ইমরান তোমার বাড়িতে কি এদের কর্তৃত্ব চলে? তুমি কোনো কথা বলো না। পুরুষগুলো কি নপুংসক নাকি? মাথার থেকে টুপিটা খুলতে খুলতে ইস্তেক বাড়িতে প্রবেশ করছে। হাসতে হাসতে বলল, হয়েছে কি আয়নাল সাহেব, এই বাড়ির পুরুষগুলোর মুখ চলে কম, হাত চলে বেশি, তাই আপনাকে সময় দিচ্ছে আপনার কথা শেষ করার। এদের হাত একবার উঠলে আর কথা বলার সুযোগ পাবেন না। একবার তাকিয়ে দেখুন সবার দিকে, এরপর নিজের দিকে দেখুন। ঢোক গিলে আয়নাল সবার দিকে তাকিয়ে দেখল। থমথমে হয়ে আছে পরিবেশ। এরা এক একজন ভালোই শক্তিধর হবে, বেশ লম্বা আর সুস্বাস্থ্যের অধিকারী। সত্যি যদি মারে তবে রেহাই নেই। হাসপাতালে কমছে কম 1 মাস কাটাতে হবে। ইস্তিয়াক হেসে বলল, ভয় লাগছে না? একদম একজনই, সবাই চুপ করে আছে। আমাদের বাড়ির নারীরা আগে কথা বলে, কারণ তারা সতর্কবাণী দেয়, এরপর পুরুষেরা সরাসরি অ্যাকশন নেমে পড়ে। আমি কিন্তু কেস করব বলে দিলাম। আমি কি বসে ঘাস চিবাবো? আমাকে দেখে ভয় লাগছে না একটুও? আপনাদের বাড়ির সঠিক দলিল নিয়ে আসবেন। আর যে
প্রকল্পটা আমাদের বাগানে ফিট করেছেন তা এখনও আছে। কার অনুমতি নিয়ে বসিয়েছেন জানাবেন। অনুমান করা যাচ্ছে আপনাদের বাড়িটা দখল করা জায়গায় নির্মিত। কাল সকালে কোর্ট থেকে নোটিশ আসবে। এখানে দাঁড়িয়ে কাপুরুষের মতো বাড়ির মহিলাদের সাথে ঝগড়া না করে নিজেদের বাড়ির মহিলাদের সম্মান বাঁচানোর জন্য ছাদের ব্যবস্থা করুন। বলা তো যায় না, কাল নসিবে যদি আমাদের বাড়ির সামনে জারুল গাছ তলাও না জুটে তখন তো স্টেশনে যেয়ে উঠতে হবে। সব তো সুদের আর ঘুষের কারবার। ইস্তিয়াকের দিকে আঙুল তুলে আয়নাল চিৎকার দিয়ে বলল, এই বিয়াদব, অসভ্য, কিভাবে কথা বলছিস তুই? তুই 2 টাকার পুলিশ হইতেও পারিস। আমি সুপ্রিম কোর্টের উকিলের ছেলে। কি করবি দেখে নেব। তার আগে আমি তোদের। বাক্য শেষ হওয়ার আগেই হুঙ্কার শোনা গেল। খবরদার, আর একটি বাক্য যদি আমার বাড়িতে আমার অপছন্দে উচ্চারিত হয়, কসম করে বলছি এখানেই পুঁতে দিব। সচকিত হলো বাকিরা। ইমরান আঙ্গুল তাক করে পুনরায় গর্জে উঠল, আউট। এতক্ষণ হামকে তুমকে গলো, এবার চুপ হয়ে গেল আয়নাল। চুপ করে দাঁড়িয়ে ইমরানের চোখের দিকে তাকালো। ইমরান উঠে দাঁড়িয়ে, এতেই কাজ হয়েছে। রবিন ইমরানের ইশারায় অপেক্ষায় ছিল। ইশারা পেতে জোয়ারদার সলিম সহ ও তার শাগরেদদের সাথে নিয়ে বেরিয়ে এলো বাড়ি থেকে। গেটের কাছে এসে আয়নাল রবিনকে বলল, তোর মালিককে আমি দেখে নেব। রবিন হেসে বলল, এতদিন তো দেখছেন, এখন বুঝবেন স্যার কি জিনিস। আগে নিজের ঘর বাঁচান, 2 দিন পর দেখা যাবে আমাদের গেটের কাছে থালা হাতে এসে বলছেন, মাগো 2টা ভিক্ষা দেন। মায়েরা, ভাইয়েরা, বোনেরা 2 দিন ধরে কিচ্ছু খায় নাই। এতটুকু শুনে সবে হাসা শুরু করেছে দারোয়ানেরা। আবার রবিন পুনরায় একে একে শরীরে বিভিন্ন জায়গায় চুলকানোর অভিনয় করে বলল, অথবা চুলকানির মলম বেচা লাগবে। এভাবে হায় রে মজার চুলকানি, চুলকায় রাজরানী, চুলকাইলে বাইর হয় লাল পানি। আমার কাছে আছে সেই লাল পানির মলম, পাগলা মলম। কিনবেন, লাগাইবেন, এরপর নাচবেন। বাকিরা হাসতে হাসতে লুটিয়ে পড়ছে। গজগজ করতে করতে দলবল সহ চলে গেল আয়নাল। রাতের খাবার শেষ। শখ এবং ঈশানে ক্ষত স্থান পরিষ্কার করে দিয়েছে ঘরোয়া একজন ডাক্তার এসে। আইরিন দুজনকে খাইয়ে দিচ্ছে। এদিকে মোনা বকিয়ে যাচ্ছে আয়নালকে। রাবিয়া ছুটে এসে বলল, স্যার, ওই মাস্তানগুলো আবার আইসা পড়ছে। ইমরান রাবিয়ার কথা না বুঝে আইরিনের দিকে তাকালো। আইরিন ধমকে বলল, কথা স্পষ্ট বল, কোন মাস্তান? ওই যে গনিমিয়ার পোলা লগে এখন বাপের লইয়া আইছে, গুন্ডা আছে কতগুলো। ইমরান রুম থেকে বের হতে ইস্তিয়াক পিছু নিল। বলে উঠল, এত বড় পেটওয়ালা পোলা নিজের নাই হেডাম, বাপ নিয়ে আসছে সালিশ মিলাইতে। ব্যাককল। ভাইয়ের কড়া চক্ষু দেখে ইস্তিয়াক চুপ হয়ে গেল। সোয়ান আর ঈশান উঠতে চাইলে আইরিন ধমকি বসিয়ে দেয়। ইমরান পনির দিকে তাকিয়ে বলল, আসতে দাও ওদের। ড্রয়িং রুমে গনি মিয়াকে দেখে সুন্দর করে সালাম দিল ইমরান। বাবার বয়সী একজন মানুষ মসজিদে দেখা হলে ইমরান নিজ থেকেই সালাম দেয়। কুশলাতি জানতে চায়, তখন অল্প স্বল্প কথা হয়। বাপ গাম্ভীর্য সম্পূর্ণ মানুষ, ইমরানও যথেষ্ট সম্মান করে। গনি মিয়া কর্মমতন করে ইমরানকে বুকে টেনে নিলেন। ইমরান হেসে বলল, চাচা বসুন। গনি মিয়া সোফায় বসে বলেন, কেমন আছো? এই তো চাচা, আলহামদুলিল্লাহ। গনিমা দম ফেলে ভাবুক ভঙ্গিতে বলল, মনে হয় আমি ভালো থাকতে দিলাম না। আজ যা হলো সব শুনলাম তোমার চাচির কাছে। ইমরান হেসে দিল। আয়নাল এবং ওর শাগরেদরা ইমরানের বর্তমান ব্যবহারে বিস্মিত। আইরিন হালকা নাচতে দিল টেবিলে। গনিমিয়াকে সালাম দিয়ে বাড়ির সকলের খবর নিল। গনিমিয়া হেসে আইরিনকে বলল, মা রে, বয়স হয়েছে, মাঝে মাঝে চাচার ভুল হয়ে যায়। তোর বাগানে পাইপের লাইনটা কিভাবে আসছে তা তো জানতাম না। বাসায় এলাম 8 ঘন্টা হলো, এর মাঝে এত কিছু হয়ে গেল টেরও পেলাম না। তোর চাচি বললো এসব ঝামেলা প্রায় হয়। আয়নালটা অবুঝ, ওর কথা ধরিস না। পাইপটা তুলে বাগানের দেয়ালে মেরামত করে দেব।
আয়নাল গর্জে উঠল। আব্বা, এরা শুধরাবে না, আবার ঝগড়া করবে। এত সুন্দর করে বললেন না। গনিমিয়া রেগে ছেলেকে ধমকে বলেন, এক চোরে সব কটা দাঁত ফেলে দেব বেয়াদব। তুই এসে এখানে ঝামেলা না করে সমস্যার সমাধান করলেও তো পারতি, তা না করে বাড়ির মেয়ে বউদের সাথে ঝগড়া করলি, অসভ্য। মোনা নিচে নামিনি। গনিমিয়া ইমরানকে হাত জোর করে বলল, ইমরান, বৌমাকে বলবে আমাকে মাফ করে দিতে। এই ঘরদপ না বুঝে খারাপ ব্যবহার করেছে, সংসার করেনি তো বুঝবে কি করে মেয়ে বউদের সাথে কিভাবে কথা বলতে হয়। ইমরান হাত ধরে বলল, না না চাচা, এভাবে বলবেন না, সমস্যা নেই। আপনি কষ্ট করে না আসলেও হতো এসব কথার জন্য। আসতে হতো বাবা, আমার বয়স বেশি হলেও তোমার সম্মানটা বেশি এই পাড়ায়। এভাবে আমাদের মাঝে তুচ্ছ বিষয় নিয়ে ফোন দেওয়া খুবই লজ্জাজনক। প্রতিবেশী আমরা, সুখ দুঃখে একে অপরের পাশে থাকবো। আইরিনের হাতে রান্না বেশ, মাঝে সাঝে এটা সেটা তরকারি পাঠায় তোমার চাচির জন্য। সে তো আর একা খায় না, আমাকেও দেয়, আমি খুব তৃপ্তি করে খাই। ছেলের দিকে ফিরে বলেন, এই মাথা মোটাটাকেও গোনায় ধরবেন না কেমন? নাতিগুলো কি বেশি ব্যথা পেয়েছে? ঈশান আর শোন দুজনেই হেসে সালাম দিল। সমস্যা নেই, ঠিক হয়ে যাব। বাচ্চাদের ব্যবহার গনিমিয়া জানেন, যথেষ্ট ভদ্র, নিজের মাঝেই অপরাধবোধ কাজ করছে ছেলের এহেন ব্যবহারের জন্য। ইমরানের দিকে তাকিয়ে বলল, বাড়ির দলিল লাগবে তোমার? ইমরান কিঞ্চিত হাসল। ইস্তিয়াকের দিকে তাকাতেই ইস্তিয়াক বলল, চাচা, ব্যাপারটা এতদূর গড়াতোই না। যদি না আয়নাল ভাই আপাকে আর ভাবিকে অপমান করত। আমাদের বাড়ির মেয়েরা যথেষ্ট আত্মমর্যাদা সম্পন্ন। উনি যেভাবে উচ্চ আওয়াজে কথা বললেন, খুবই ভদ্রতায় পরিচয় দিয়েছেন। ঈশান আর সোয়ানকে চোর বললেন। আমরা কি আমাদের ছেলেকে সেই শিক্ষা দিয়েছি? ভাইয়া সামনে ছিল, আমাদেরও আজে বাজে ভাষা বললেন, কেস করবেন বললেন, তাই আমি বাধ্য হলাম সত্যটা বলতে। শোনো বাবা, ও বয়সেই বেড়েছে, বুদ্ধিটা এখনো খাটোই আছে। বাচ্চাদের সাথে কিভাবে কথা বলতে হয় জানে নাকি আহাম্মকটা? আর কার নামে কেসই বা করবে? তোমাদের নামে? ওর পরিবার যে পথে বসবে সেই খেয়াল আছে ওর? আগ বাড়িয়ে কথা বলে সব জায়গায়। ইমরান আচমকা প্রশ্ন করল, চাচা, জায়গার মালিকের কি খোঁজ পেলেন? দীর্ঘশ্বাস গনিমিয়ার, দুপাশে মাথা নেড়ে বলল, না রে বাবা, আর মনে হয় পারবো না। এক জায়গায় শুনলাম লোকটা বছরখানেক আগে মারা গেছে, জমির টাকাটা আলাদা করে রেখে দিয়েছি। জমির মালিক বেঁচে থাকলে টাকাটা দিয়ে মাফ চেয়ে নিব, কিন্তু যৌবনে করা ভুলের মাসুল বাকি জীবন আমার বিবেক পোড়াবে। ওই টাকাটা কোনো এতিমখানায় দিয়ে দিতে পারেন, বা কিছু সুবিধা বঞ্চিত শিশুদের দায়িত্ব নিতে পারেন। গনিমিয়া খুশিতে চকচক করা চোখে বলল, ভালো বলেছ তো। তোমার পরিচয় বিশ্বস্ত আছে এমন কেউ? আছে, বেশ কয়েকটা। আমি যাই প্রায়, আব্বার আম্মার নামে দিয়ে আসি। বেশ, আমাকে নিয়েও যেও। ইনশাল্লাহ। সমস্যার সমাধান করে বেরিয়ে আসলো গনিমিয়া ও তার লোকজন। প্রতিমধ্যে আয়নাল বাবাকে প্রশ্ন করল, আব্বা, আপনি আমাকে এত অপমান কেন করলেন? আমি তো ভাবছিলাম আপনি ওই ইমরানকে চর থাপ্পড় মারবেন। ও কি চর থাপ্পড় খাওয়ার মানুষ হলো? আমার গলা কাঁপে কথা বলতে। যোগ্য লোকের যোগ্য আসন, ইমরানের সম্মান যোগ্য, আর তুমি অপমানের। সমস্যাটা তুমি এভাবে সমাধান করলে তুমি সম্মান পেয়ে যেতে। ঝগড়াঝাটি করে এসেছো কুটনি মহিলাদের মতো। আমার মাথা গরম ছিল, কিন্তু ইমরানের জায়গার কথা কিভাবে জানে? ইমরান জায়গা কিনেছিল আমাদের জায়গার মালিকের ভাইয়ের কাছ থেকে। বড় ভাইটা মিথ্যা মামলায় ফেঁসে গিয়েছিল, আমি সেই মামলা থেকে উদ্ধার করেছিলাম। টাকা ছিল না মামলা লড়ার, টাকার পরিবর্তে এই জায়গা নিজের নামে করে নিয়েছিলাম, যা মামলার টাকার চেয়ে 10 গুণ বেশি ছিল সেই সময়টাতে। এভাবেই শুনেছেন ইমরান। শালা একটা জিনিস। ভাষা সংযত করো, এই জন্যই ওই বাড়ির ছেলেগুলো তোমাকে অপছন্দ করে। তোমার বয়সে ওরা পুরো সাম্রাজ্য চালাচ্ছে, আর তুমি বাপের অন্ন ধ্বংস করছো। আজকে এর সাথে, কালকে ওর সাথে ঝগড়া, গুতাগুতি, তরবার সালিশ করে বেড়াও।
লজ্জা করে আমার তোমাকে ছেলে হিসাবে পরিচয় দিতে। ওরা একবার খেপে গেলে রাস্তায় বসতে হবে আমাদের। এছাড়া পরিবারটা ভদ্র, ওর মুখের কথাই যথেষ্ট আমাদের পথে বসানোর জন্য। নিজের দিকে তাকিয়ে দেখো, তোমার বাড়িতে তোমার সম্মান কতখানি, আর ওদের বাড়িতে ইমরানের সম্মান কেমন। শুধু বাড়িতে নয়, মহল্লা জুড়ে সবাই ছেলেটাকে শ্রদ্ধা করে। এগুলো পয়সা দিয়ে কিনে পাওয়া যায় না, অর্জন করতে হয়। তোমার মতন ঘরদবের মাথায় এগুলো ঢুকবে না।